This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। আর এবার নজর রাখতে হচ্ছে টপ 10 ব্রেকিং নিউজে। আজকে বড় খবর, কোচবিহারের শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা, নিরাপত্তায় থাকা পুলিশের গাড়িতেও হামলা। বড় খবর নিঃসন্দেহে, গোটা দিন আজকে সংবাদ শিরোনামে ছিল। 2 নম্বর ব্রেকিং, মন্ত্রী উদয়ন গুহর উস্কানিতে এই হামলা, উদয়নকে ভুগতে হবে, এর হিসেব হবে, হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যান্য নেতারাও বিজেপি সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। 3 নম্বর ব্রেকিং, কোচবিহারে রেহাই পেল না রাজ্য পুলিশও, শুভেন্দুর কনভয়ে থাকা রাজ্য পুলিশের গাড়িতেও হামলা। ভেবে দেখুন একবার। 4 নম্বর ব্রেকিং, শুভেন্দুর খোঁজ নিলেন অমিত শাহ, নিশীথ প্রামাণিককে ফোন, স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসারদের ফোন শুভেন্দু অধিকারীকেও। 5 নম্বর ব্রেকিং, বড় খবর, ডিআরডিও গেস্ট হাউসে কর্মী পাক গুপ্তচর, সেনার গোয়েন্দা আইবির হাতে গ্রেপ্তার মহেন্দ্র প্রসাদ। বড় খবর, উদ্বেগের খবর, পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে তথ্য পাচারের অভিযোগ, আইএসআই কে চান্দার বায়ুসেনা ঘাঁটি তথ্য পাচার। 6 নম্বর ব্রেকিং, ভোটার তালিকায় ভুয়ো নাম, 2 জন WBCS সহ 4 জন অফিসারকে সাসপেন্ডের নির্দেশ নির্বাচন কমিশনের। বড় খবর, তাৎপর্যপূর্ণ, মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন, 4 জনের বিরুদ্ধে এফআইআরও করতে হবে। 7 নম্বর ব্রেকিং, বাংলাদেশি শান্তা পালকে সাহায্যের অভিযোগ, নৈহাটি থেকে গ্রেপ্তার সৌমিক দত্ত, ধৃতের বাড়ি থেকে উদ্ধার ভুয়ো আধার এবং ভোটার কার্ড। একটু আগে আরো একটা খবর ব্রেক করেছি, পূর্ব বর্ধমান থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 8 নম্বর ব্রেকিং, জলবন্দি ঘাটাল, হাজির মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন সাংসদ দেব, মাস্টার প্ল্যান নিয়ে ফের কেন্দ্রকে নিশানা। ব্রেকিং 9, শেষ হচ্ছে কলকাতা স্টক এক্সচেঞ্জের যাত্রা, নিয়ম ভাঙার জেরে উঠে যাচ্ছে কলকাতা শেয়ার বাজার, ভলেন্টারি এক্সিটের পথে কলকাতা স্টক এক্সচেঞ্জ। 10 নম্বর ব্রেকিং, অভিষেকের সঙ্গে বৈঠকের আগেই ঝটকা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাপত্র গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভায় নতুন মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার। আমাদেরকে এখানে আন্দোলন করতে আমরা আসিনি, আমরা এখানে পড়ার জন্য আসি। একে বলে গোড়াতেই গলদ বা বিসমিল্লায় গলদ। বাক্য রচনা করেছেন না ছোটবেলায়, বিসমিল্লায় গলদ। সমাধানের জন্য যে ব্যবস্থা খোলা হয়েছে বা চালু করা হয়েছে, ঠিক সেখানেই নতুন সমস্যার সূত্রপাত। রাজ্য সরকারের আমার পাড়া আমার সমাধান যেখানে সেখানেই গোল বেঁধে যাচ্ছে। কোথাও সরকারি আধিকারিক গিয়ে বিক্ষোভের মুখে পড়ছেন, জেলা শাসক থেকে বিডিও যে কোনো স্তরের, আবার বিক্ষোভের জেরে পাড়ার মানুষ সরকারি শিবিরে তালাও ঝুলিয়ে দিচ্ছেন। কেন? সমাধানে আস্থা নেই। জোরজার মুলুকতার, রাজ্যের সরকারি ক্যাম্পে শাসক তৃণমূলেরই দাদাগিরি চলবে। বিরোধীদের কোনো চাওয়া পাওয়া বলার কিছু থাকতে পারে না। পাড়ায় সমস্যা, পাড়ার প্রয়োজন, সবটাই যদি তৃণমূলের পাড়া নেতারাই ঠিক করে দেন, তাহলে এত ঢাকঢোল পিটিয়ে সরকারি প্রকল্প কেন বলছি? সালেহা খাতুন বিবির কথা শুনুন। আমাদের ক্যাম্পে গেছিলাম কাজের স্কিমের জমা দিতে, তার জন্য শাসক দল আমাদের মারধর করে বার করে দিল, দিয়ে আমাদের স্কিম কোনো জমা নেয়নি, ওদের ইচ্ছা মতো স্কিম জমা দিচ্ছিল, জমা দিয়ে লাস্টে আমাদের বার করে দিয়ে লাস্টে পুলিশ আর বিডিও সাহেব এসে নিজেদের সামাল দিচ্ছিল। কেন সরকারি শিবিরে তাদের স্কিম বাদ দেওয়া হলো? সালেহা খাতুনের পরিচয় দিলেই বুঝবেন। আইএসএফ করেন, চোখের সামনে যদি দেখেন শুধু আইএসএফ করেন বলে তাদের স্কিম বাদ, প্রতিবাদ তো করবেনই, তার জন্য মার খেতে হবে। রাজনৈতিক পরিচয় নিয়ে তো নয়, গিয়েছিলেন পাড়ার একজন সাধারণ মানুষ হিসেবে। তাহলে
একটু কাটাকাটি হয়েছে, যেদিকে লোক বেশি, যে কাজের দিকে মেজার পার্সের লোক বেশি সেই কাজগুলো অগ্রাধিকার দিতেছে। সব যত কাজ হয়েছে সবই লিস্টেড হয়েছে, যা আমি পরে শুনলাম ও মিথ্যা অভিযোগ করছে, ঘটনা ঘটেইনি। অভিযোগ মিথ্যে। বসিরহাটের বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জামাল উদ্দিন মল্লিকের দাবি তো তাই, কিন্তু অগ্রাধিকার ঠিক করে দিচ্ছেন কে? মমতা ব্যানার্জির এই মিথ্যা ভাওতা প্রতিশ্রুতিতে মানুষ আর বিশ্বাস করছে না, আস্থা রাখতে পারছে না। তাই আজকের পাড়ায় পাড়ায় সমাধানের নামে মানুষকে রক্তারক্তি হতে হচ্ছে। তৃণমূলের ভাগ বাটোয়ারা রাজনীতি ছাড়া আর নতুন কিছু নয়। ডোমজুড়ে পাড়ায় সমাধানের আরেক ক্যাম্প তো বন্ধই হয়ে গেল। সাকরিদহ প্রাথমিক স্কুলের পাড়ায় সমাধান শিবিরে সাধারণ মানুষজনই তালা ঝোলালেন। অসন্তোষের কারণ বেহাল নিকাশি, বর্ষায় জমে থাকা নোংরা জল। বিধায়কের তহবিল থেকে টাকা মঞ্জুর হয়েছে, অথচ 10 বছরে কাজের কাজ কিছুই হয়নি। বিক্ষোভ কেন? সমাধানের আশা ছেড়ে দিয়েছেন? তারা কি ধরে নিয়েছেন সবটাই স্রেফ রাজনীতির চমক? এমএলএ কোটা থেকে টাকা স্যাংশন হয়ে আছে, এখানে কাজ হচ্ছে না। কি কাজ? নিকাশি কাজ। কতদিন ধরে পড়ে আছে? এটা আজ প্রায় 14-15 বছর ধরে পড়ে আছে। যারা আসছে আমরা তাদের নিয়ে একবার এলাকা পরিদর্শন করিয়ে তারপর আমরা কাজ শুরু করতে দেবো। তো আমাদের দাবিটা তারা পূরণ করেনি, যার জন্য আমরা কাজ বন্ধ করে দিচ্ছি। একটা সমস্যা তো এখানে আছে, সমস্যা সেখানে এখানে এরা আমরা এখানে ফিল করছি, ওনারা যেমন এতদিন ধরে ফিল করছে আমরাও ফিল করছি, আমরা বুঝিয়েছি, কিন্তু এখন যতক্ষণ না ভিডিও সাহেবকে দেখেছি উনি আসুন সমস্যা কি আছে আমরা দেখছি, টেক আপ করেছি ব্যাপারটা, ইস্যুটা। এখন আমাদের স্যার এসেছে, ভিডিওগ্রাফ সবাই এসেছে, এসে আশ্বাস দিয়েছে, উনি আশ্বাস দিয়েছে আমরা ফের পুনরায় কাজ শুরু করতে ওনাদের সাথে পরিদর্শন একটা আমরা নিশ্চয়ই মেটানোর দিকে নিয়ে যাবো। আদৌ কি পাড়ায় সমাধান হবে? বিরোধীরা কিন্তু মনে করছেন না। টুকরো ছবিগুলোয় আপনিও নিশ্চয়ই বুঝছেন সমাধান সহজ নয়। ঘুমিয়ে পোলাও রান্না করেন, তাহলে ঘি ঢালতে আপনার অসুবিধা নেই। নতুন এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারছে না, বিভিন্ন প্রজেক্টে টাকা ফেল করে যাচ্ছে, পরিকাঠামোর টাকা দিতে পারছে না। তাদের কাছ থেকে যদি এটা কেউ আশা করেন যে ওনারা সমাধান করবেন, তাহলে সেটা দুরাশা। সরকারের টাকা নেই, কিন্তু সরকারের টাকা আছে তৃণমূলকে পুষ্ট করার জন্য। পাড়ায় সমাধান বলে সরকারের খরচ। এই কাজটা করার সময় কিন্তু আমরা ভোট দেখছি না, যে 2-4 বিরোধী পরিবার কোনো না কোনো দলের সমর্থক আছেন, থাকতেই পারেন গণতন্ত্রে, তাদের বাড়িতেও তো এই পরিষেবাগুলো পৌঁছচ্ছে। দল বেঁধে নিয়ে যাক না, রাস্তায় কোথায় জল জমে আছে দেখাতে, পালাবে সব, পালাবে। তাই আপদ এবং পাড়ায় বিপদ। চোরেরা পাড়ায় যাবে, তৃণমূলের নেতারা পাড়ায় যাবে, তার থেকে দূরে থাকুন, বেঁচে থাকুন। আমরা প্রতি বুথে সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থনটা আমরা পাবো, কিন্তু আসল লক্ষ্য হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। ওটার মধ্য দিয়ে কার্যত তৃণমূলের ভোটের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। পাড়ায় পাড়ায় সমাধান একটাই, মমতা তাড়ান, তৃণমূল ভাগান। তৃণমূল নিজেই একটা সমস্যা, সেজন্য মানুষ সমস্যার সমাধান করতে যায়। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এই সমস্যাটাকে মানুষ বিসর্জন দিয়ে দিচ্ছে। এই কথাটা শ্রমিক ভট্টাচার্য কিন্তু রিপিট করলেন। এই প্রকল্প যেদিন ঘোষিত হয়েছিল ঠিক সেদিনই একদম প্রাথমিক রিয়াকশনে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি বলেছিলেন তৃণমূল নিজেই সব থেকে বড় প্রবলেম পাড়ায় পাড়ায়। আচ্ছা, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি এটা নিছক রাজনৈতিক অবস্থান থেকে বলছেন? স্রেফ তিনি বিজেপি নেতা বলে বলার জন্য বলছেন? শুধুই বিরোধিতা করার জন্যই বিরোধিতা? দক্ষিণ দিনাজপুরের গঙ্গাপুরের একটা ছবি আপনাদের দেখাবো, আপনিও নিশ্চিত শ্রমিকের সঙ্গে একমত হবেন, অন্তত আমরা তাই মনে করছি। এই ক্ষেত্রে অন্তত তৃণমূলের সমস্যা। দেখুন, আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি চলছিল, সেই সরকারি শিবিরেই তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠল দলেরই বুথ সভাপতির বিরুদ্ধে। পুলিশ না থামালে হয়তো রক্তগঙ্গা বয়ে যেত। আক্রান্ত পঞ্চায়েত সদস্য সুজিত মুর্মু সোমবার রাতেই থানায় দলের বুথ সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুথ সভাপতি মিনারুল ইসলাম একটি কথাও বলতে চাননি ক্যামেরার সামনে, কিন্তু সুজিত মুর্মু একদম ক্ষেপে গেছেন। সরকারি শিবিরে এই সংঘাত কেন? শাসক শিবিরের কর্তৃত্ব কায়েমের লড়াই, অন্তত নিচু তলায়। ওরা আবার বলতেছে কি আগের কাজগুলো কেটে দিয়ে পরে আমরা যেগুলো দিচ্ছি ওগুলো আমাদের করে দেওয়া। তো তখন আমি বারণ করলাম, সবারই সমস্যা এখানে শোনানো হবে, কারো বাদ দেওয়া যাবে না। তখন ওরা আমাকে মানে জাত তুলে গালাগালি বলতে চাইলে মাতাল সাতাল আদিবাসী, তুই কি জানিস, থাপড়ে মারে সোজা করে দেবো।
ওইভাবে বলে কলার ধরে আমাকে টানাটানি শুরু করলো। কোনো সমর্থক? ওই তো বলতেছিল আমি সভাপতি এইভাবে। বুথ সভাপতি? হ্যাঁ। কোন দলের? টিএমসি। টিএমসি। আপনি কোন দলের সমর্থিত? আমি টিএমসি এর মেম্বার। শোনা যাচ্ছে আজ তৃণমূলের একটা মেগা বৈঠক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, বুঝতে পেরেছেন? সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন দলের নেতাকর্মীদের যে আমার পাড়া আমার সমাধান, এই যে প্রকল্প বা ব্যবস্থা, একে সর্বাধিক গুরুত্ব দিতে হবে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে। কিন্তু দলের তৃণমূল স্তরের নেতারা যদি নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য মারপিট করে মরেন সাধারণ মানুষের সামনে, অফিসারদের সামনে, তাতে কি দলের সেনাপতি খুব স্বস্তিতে থাকবেন? একটাই সমাধান 2026-এ করতে হবে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিসর্জন। সেটা পাড়ায় পাড়ায় মানুষ নিচ্ছে এবং সেটা করে দেখাবে। দুদিন ধরে তৃণমূলের সংসদীয় দলেও কিন্তু হড়পাবান দেখা দিয়েছে। একেবারে ওদিকে উত্তরাখণ্ডে যেমন কাদা পাথর নেমে আসছে, সেটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। তৃণমূলের অন্দরেও কিন্তু প্রায় রাজনৈতিক হড়পাবান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের অপেক্ষা না করেই আজ চিফ হুইপ পদে, মানে লোকসভার মুখ্য সচেতক পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা তৃণমূল সুপ্রিমো গ্রহণ করে নিলেন। দলের সুপ্রিমো যে কল্যাণের ইস্তফা গ্রহণ করেছেন সেটা তৃণমূলের সোশ্যাল প্ল্যাটফর্মেই ফলাও করে জানিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকে। এখন প্রশ্ন হচ্ছে, দলের সেনাপতি অনুরোধ করেছিলেন, কালকে আমরা আপনাদের দেখিয়েছি, কল্যাণবাবু নিজেই আমাদের যে টেলিফোনিক কনভারসেশন দেখিয়েছিলাম, সেখানে বলেছিলেন যে চিফ হুইপ পদ থেকে এখনই আমার মাথা গরম করতে বারণ করছেন, উনি 3 দিন পর কথা বলবেন, বৃহস্পতিবার দেখা হবে, কথা হবে, ততদিন চুপ থাকুন। সব বুঝলাম, কিন্তু তার মধ্যে রাতেই কি তাহলে সিদ্ধান্ত বদলে গেল? দলের সুপ্রিমো, দলের চেয়ারপারসন বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষার কোনো সুযোগই দিলেন না। তার মানে বাংলা কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে সিটিং হওয়ার কথা ছিল তার প্রাসঙ্গিকতাই ফুরিয়ে গেল, সেই প্রেক্ষিতটাই বদলে গেল। দলে তিনি যে শেষ কথা এবং শেষ সিদ্ধান্ত তার, এটাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ইস্তফা গ্রহণ করার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার স্পষ্ট বুঝিয়ে দিলেন। দলের মুখপাত্রের মুখেই একবার এটার ব্যাখ্যাটা আপনাদের শুনবো এবং শোনাবো, দেখুন। কল্যাণবাবু বর্ষিয়ান সাংসদ, বিভিন্ন মামলাতেও তিনি তো একজন দক্ষ আইনজীবী, বিভিন্ন মামলাতেও তিনি ব্যস্ত থাকেন। তখন নেত্রী এবং সংসদীয় দল এটা অনুভব করেছেন যে ওখানে সমন্বয়ের কোনো অভাব হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যখন সরাসরি মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন, তখন দলনেত্রী সেটা অ্যাকসেপ্ট করে হুইপের দায়িত্ব দিয়েছেন ডক্টর কাকলি ঘোষকে, শতাব্দী রায়কে, অর্থাৎ নারী শক্তির আরও 2জন প্রতিনিধি যথেষ্ট গুরুত্বপূর্ণ আরও দায়িত্বে এলেন। দেখুন, প্রথমে মনে হচ্ছিল কল্যাণ ভার্সেস মহুয়া মৈত্র, সেই দ্বন্দ্ব তো আছেই, কিন্তু সেই দ্বন্দ্বের থেকে এই ব্যাপারটা অনেক ছাপিয়ে গেছে। এখন কিন্তু কল্যাণ ভার্সেস দল, পরিষ্কার কথা, দলের শীর্ষ নেত্রীর সঙ্গেই কল্যাণের মতপার্থক্য হয়েছে। সমন্বয়ের অভাব হচ্ছে বলেই তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা গ্রহণ করে নিয়েছেন দলনেত্রী, তাই তো? কারণ দলের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাটাই বলেছিলেন, সব কিছু রেখে ঢেকে, সব দিক বজায় রেখে দলের মুখপাত্র আর কী বা বলতে পারেন। খেলাটা তো ভেতরে ভেতরে ফল্গু নদীর মতো চলছিল, ফল্গু ধারার মতো। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন কল্যাণের ওপর ভয়ঙ্কর চটেছেন তৃণমূল সুপ্রিমো। মহুয়া মৈত্র সম্পর্কে প্রকাশ্যে পোস্ট শুধু নয়, লোকসভায় কোন কোন সাংসদ আসেন, কারা নিয়মিত আসেন না, সে বিষয়ে তার প্রকাশ্য যে আক্রমণ, সেটাও ভালোভাবে হয়তো নেননি দলনেত্রী। কুণাল নিজেও কিন্তু তা স্বীকার করছেন। তিনি সাংসদ, তিনি দক্ষ আইনজীবী, কিন্তু প্রকাশ্যে এই ধরনের কথাবার্তা না হওয়াটাই বাঞ্ছনীয়। এবং কে কি বলছেন তাতে কারুর ক্ষোভ হতে পারে, কিন্তু মহিলাদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে বা মহিলাদের সম্পর্কে কথা বলার ক্ষেত্রে বোধহয় বেশ কিছু শব্দ প্রয়োগের ক্ষেত্রে অনেক বেশি সংযত এবং সাবধানী হওয়া প্রয়োজন। এটা একটা পারিবারিক পার্টি এবং এটা কোম্পানির মতো, যে যাই চিল্লাক, সবাই শুভেন্দু অধিকারী নয়। মেরুদণ্ড সোজা রেখে লড়তে হয়।
আমাকে তাড়াইনি, আমি ফেলে দিয়ে বেরিয়ে এসেছি, ঠিক আছে? তারপরেও দম রাখতে পারেনি মুকুল রায়রা, রাজীব ব্যানার্জিরা, সব্যসাচী দত্তরা। এটা কমপ্লিটলি লেডি কিমের পার্টি। আমাকে তাড়ায়নি, আমি নিজে ছেড়ে দিয়ে বেরিয়ে এসেছি। আচ্ছা, এটার মাধ্যমে এই কথাটা একবার মনে করিয়ে দিয়ে শুভেন্দু অধিকারী তিনি কি কল্যাণবাবুকে ঘুরিয়ে পরোক্ষভাবে কোনো বার্তা দিলেন? মানে তিনি কি বলতে চাইছেন যে মেরুদণ্ড সোজা রেখে কল্যাণ তার মতোই তৃণমূল ছেড়ে বেরিয়ে চলে আসুক? শুভেন্দুকে এই মেসেজটা দিতে চাইলেন তার পুরনো রাজনৈতিক সতীর্থকে? দলনেত্রী তার ইস্তফা গ্রহণের পর কল্যাণ আজ সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছেন, চেয়ারপারসনকে বলছি ইস্তফা গ্রহণের জন্য ধন্যবাদ। তৃণমূলেরই কারো কারো মনে হয়েছে কল্যাণ যেভাবে রাগ দেখিয়েছেন তা যতটা না মহুয়ার বিরুদ্ধে যে কথা বলছিলাম তার চেয়ে অনেক বেশি সরাসরি দিদির বিরুদ্ধে। এই গোঁসার কারণটা কি? কল্যাণ কি আশা করেছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর তাকেই লোকসভায় দলনেতা করা হবে, মানে সিনিয়রিটির নিরিখে, অভিজ্ঞতার নিরিখে, এবং সেটা না হওয়াতেই কল্যাণবাবুর হতাশার বহিঃপ্রকাশ হচ্ছে? তৃণমূলের সংসদীয় দলের বৈঠক থেকে বেরিয়ে এসেই কল্যাণ গতকাল বলেছিলেন, মমতাদির মনে হয়েছে আমি দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছি না, তাই চিফ হুইপ পদ থেকে ইস্তফা দিচ্ছি। কল্যাণ মহুয়া ঝগড়া এসবের কোনো ফাইনাল কিছু নেই, এগুলো কিছু নয়। তবে ভাইপোর সঙ্গে যদি কল্যাণ ব্যানার্জির তুলনা করেন, আমি বলবো কল্যাণ ব্যানার্জি 11-র পরে আসা লোক নয়। কল্যাণ ব্যানার্জি মুখ খুব খারাপ, আমাকেও অনেক আজে বাজে কথা বলেন এবং আগের ভাইস প্রেসিডেন্টকেও অপমান করেছেন, কিন্তু কল্যাণ ব্যানার্জির সঙ্গে এই তোলাবাজ ভাইপোর কোনো কম্পেয়ার চলে না। কল্যাণ ব্যানার্জি পলিটিক্যাল লোক, এডুকেটেড লোক, এবং 11-র পরে দিল্লি থেকে এসে ক্ষীর খাচ্ছেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 28 জন এমপির মধ্যে 8 থেকে 10 জন এমপি তৃণমূলের, তারা রেগুলার পার্লামেন্টে যায়। তাহলে বাংলার মানুষ কোটি কোটি টাকা খরচা হচ্ছে এই পার্লামেন্টে, এবং বিশ্বাস ভরসা সব কিছু দিয়ে ভোট দিয়ে আপনাদের জিতিয়ে যে পাঠিয়েছে কনস্টিটিউয়েন্সির কথা বলার জন্য, আপনারা বাড়িতে বসে রিল্যাক্স করবেন, এর জবাব তো মুখ্যমন্ত্রী আপনাকে দিতে হবে যে আপনি কাদেরকে পাঠিয়েছেন পার্লামেন্টে। দেখুন, শুভেন্দু অধিকারীর সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে কোনো রকম তলায় তলায় খুব একটা মধুর সম্পর্ক আছে রাজনীতিতে, হ্যাঁ, এমন কথা কিন্তু আমরা জানি না, আপনারাও নিশ্চয়ই জানেন না। এখানে খেটে যাচ্ছে শত্রুর শত্রু আমার বন্ধু, এরকম গন্ধ পাচ্ছেন না? হঠাৎ আজকে কোথাও যেন একটা শুভেন্দু অধিকারীর যে কণ্ঠস্বর কল্যাণবাবু সম্পর্কে, যে কম্প্যারেটিভ স্টাডি তিনি করলেন মহুয়ার সঙ্গে এবং অন্যান্যদের সঙ্গে, তাতে তিনি কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে রাখলেন যে তিনি হঠাৎ করে এসে তৃণমূল হয়ে যাননি। বিরোধীদের কথা শুনে বুঝতেই পারছেন যে কল্যাণ কেন অস্বস্তির কারণ হয়ে উঠেছেন। মহুয়া মৈত্রের সঙ্গে সংঘাত তো ছিলই এবং আছেই। মঙ্গলবার সকালেও কল্যাণ সমাজ মাধ্যমে মহুয়াকে নিয়ে আরও একটি ভিডিও পোস্ট করেছেন। ওই পোস্টে কল্যাণ লিখেছেন, আজ উনি আমায় নারী বিদ্বেষী বলছেন, ওকে সমর্থন করার প্রতিদান দিলেন। কোন সমর্থন? যার ন্যূনতম কৃতজ্ঞতা বোধ নেই তাকে সমর্থন করার জন্য আমি দেশের কাছে ক্ষমা চাইছি। এরপর অভিষেকেরও আর কিছু করার ছিল না। তিনি তো কল্যাণকে চুপ থাকতে বলেছিলেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় আর ধৈর্য না দেখিয়ে আস্থাভাজন কাকলিকে লোকসভায় কল্যাণের পদে বসালেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন রাগী মানুষ, আর এমনি তার মধ্যে বীররসের আধিক্য প্রথম থেকেই আছে। আর মহুয়া মৈত্র আমাদের একজন মানে কলিগ, উনিও একটু আবেগপ্রবণ, অনুভূতিপ্রবণ। এখন এই দুজনের মধ্যে এই ধরনের ঝগড়া, বিভিন্ন জায়গায় সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন ভিন্ন ভিন্ন রাজ্যের, আমরা তো বাংলায় রাজনীতি করি, একই ফ্র্যাটার্নিটির, আমাদের খারাপ লাগছে। আমরা চাই দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। কল্যাণবাবুর বিরাট বাড়ি হয়েছে, বাড়িটাও সুন্দর, ওখানে গিয়ে দুজন একসঙ্গে বসে লনে চা খান, এটাই দেখতে আমাদের ভালো লাগে।
ঘাটালের প্লাবন পরিস্থিতি দেখতে গিয়ে মাস্টার প্ল্যান নিয়ে ফের কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা প্রতিরোধে কেন্দ্র অসহযোগিতা করছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 11 গুণ বেশি জল ছাড়ার অভিযোগ তুলে ডিভিসির বিরুদ্ধে নতুন করে সুর চড়িয়েছেন মমতা। ঘাটালের সাংসদ দেব এবং সেচমন্ত্রী মানস ভূঁইয়াকে নিয়ে প্লাবিত এলাকা পরিদর্শনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তার আশ্বাস, বর্ষার পর পুরোদমে কাজ শুরু হবে। 25 কিলোমিটার নদীপথে ড্রেজিংয়ের কাজ নভেম্বরের মধ্যে শেষ করার চেষ্টা চলছে বলেছেন মমতা। 7 কোটি টাকার পাম্প কেনা হচ্ছে। ঘাটালের আগে হুগলির আরামবাগে বন্যা পরিস্থিতি দেখতে যান মমতা। ত্রাণ শিবিরে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন, নিজের হাতে খাবার পরিবেশন করেন দুর্গতদের মধ্যে। ঘাটার মাস্টার প্ল্যানের নিয়মিত তদারকি করবার জন্য ইরিগেশন মিনিস্টার, ঘাটালের এমপি এমএলএ, পশ্চিম মেদিনীপুরের ডিএমএসপিদের নিয়ে জেলা পর্যায়ে একটা মনিটরিং কমিটি তৈরি করা হয়েছে। ব্লক লেভেলেও জনপ্রতিনিধি ও অন্যান্যদের নিয়ে 6টা কমিটি তৈরি করা হয়েছে। দাসপুর 2 এবং ঘাটাল পৌরসভায় 10 কোটিরও বেশি টাকা ব্যয়ে 5টা স্লুইসের নির্মাণের কাজ 90% সম্পূর্ণ হয়েছে। মানে ওই 500 কোটি টাকাটা এবারে বাজেটে রেখেছি, কাজটা শুরু হয়েছে। মোট কমপ্লিট হতে 2 বছর লাগবে, তার মধ্যে 6 মাস হয়ে গেল। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে। নজরে 2026 আজ বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা মেগা বৈঠক ছিল, সঙ্গে দলের রাজ্য সভাপতিও ছিলেন এবং দলের 9000 নেতাকর্মীকে তিনি একটা বার্তা দিয়েছেন। কি বার্তা দিয়েছেন? তিনি বলেছেন, বাংলায় হেরে টাকা আটকে রেখেছে বিজেপি, হেরেছে বলেই টাকা আটকে রেখেছে অভিষেক। এ রাজ্যে আমরা বিজেপিকে কমিয়েছি, 77 থেকে 40-এ নামিয়ে আনতে পারবো না। এইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জাস্ট বুস্ট আপ করার জন্য বলেছেন দলের ভেতরে বৈঠকে। তাহলে 26-এ বড় জয়ের লক্ষ্য, আর সেই লক্ষ্যে প্রধান প্রতিপক্ষকে 40-এই বেঁধে ফেলতে চান তৃণমূলের নাম্বার 2। এটা কিন্তু প্রথম বললেন না, এর আগে মঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট বলেছিলেন। যদি কেউ বাংলায় কথা বলছে, কিসের এত আপনাদের গায়ে জ্বালা, কেন এত গাত্রদাহ? বাংলায় জিততে পারেননি বলে। আমি তো আগের মাসে সভা করেছিলাম ডায়মন্ড হারবার থেকে, বলেছিলাম 50 পেরোবে না বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 77 থেকে বিজেপিকে 44-এ নামিয়ে আনতে হবে। যে সমস্ত বুথে খারাপ পারফরমেন্স, সেখানে বদল আনতে হবে। মানুষের কাছে যেতে হবে, লাগাতার প্রচার করতে হবে এবং বিজেপিকে যে কোনো মূল্যে 44-এ নিয়ে আসার টার্গেট বেঁধে দিলেন দলের সেকেন্ড ইন কমান্ড। 11-র পরে আসা মাল, উচ্চ মাধ্যমিক ফেল, এই রকম মালের প্রশ্নের উত্তর আমি দিই না। ও যার আলোকে আলোকিত, ওর পিসিকে আমি হারিয়েছি। বুথ সভাপতি কিংবা BLA 2 যে কোনো পদে থাকবার একটাই শর্ত, তা হলো পারফরমেন্সের ওপর ভিত্তি করেই যাবতীয় পদ এবং যাবতীয় রদবদল সংগঠিত হবে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে থাকেন, পারফরমেন্সই ভিত্তি, সকলকে কাজ করতে হবে, অ্যাকাউন্টেবিলিটি চাই, দায়বদ্ধতা চাই। এই তো ভালো কথা, ঠিক কথা বলেছেন। আর ওকেও আমি বলে গেলাম, 40 তো দূরের কথা, ভোটের সময় তোমার লেকচার যাতে না হয় ক্যামেরা বুমের সামনে, তার ব্যবস্থা ঠিক সময়ে হবে, শুধু অপেক্ষা করতে থাকুন। বিনয় মিশ্র পালিয়েছে, তোমাকেও ব্যাগ গোছাতে হবে। মানে এটা তো যে কোনো দলের একটা মন্ত্র শক্তি, তো ভালো কথা। এগুলোই তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা। দেখুন, এই যে খড়দায় একটি ফ্ল্যাট থেকে মধুসূদন বলে একজনের বাড়ি থেকে এত অস্ত্র উদ্ধার হয়েছে, তার একটা নতুন ডেভেলপমেন্ট আছে। গ্রেফতার তো কালকে হয়েছিল, কিন্তু আজকে আমরা যা জানতে পারছি এবং আপনাদের যা জানাবো তাতে কিন্তু একেবারে মাথা ঘুরে যাওয়ার মতো। এক কথা, এটা অবিশ্বাস্য। কালই ঘরের মধ্যে অস্ত্রভাণ্ডার সমেত ধরা পড়েছেন মধুসূদন মুখোপাধ্যায় এবং তারপর থেকে একটার পর একটা এমন সূত্র উঠে আসছে যে চোখ কপালে উঠে যাবে। যেমন ধরুন, এই যে প্রায় 1000খানা কার্তুজ এবং ওই সব বন্দুক উদ্ধার হয়েছে, সেগুলো কিন্তু প্রত্যেকটাই ফ্যাক্টরি মেড। সহজ করে বুঝিয়ে বলি আপনাদের একটু,
এগুলো সহজে হাতে আসার কথাই নয়, কারণ অস্ত্রের লাইসেন্স থাকলে তবেই এগুলো পাওয়া যেতে পারে। পুলিশি তদন্তে যেটা উঠে এসছে যে এই মধুসূদনের কাছ থেকে যে বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া গেছে, তার যে 1000 রাউন্ড মতো কার্তুজ পাওয়া গেছে, প্রত্যেকটাই কিন্তু বৈধ, অর্থাৎ অস্ত্রের লাইসেন্স থাকলে যে কার্তুজ কেনা যায়, যে অস্ত্র কেনা যায়, সেগুলিই তার কাছে ছিল। এবং যা তার কাছ থেকে যে রিভলভারগুলি পাওয়া গেছে সেগুলো কিন্তু যে লাইসেন্সধারী কেউ ব্যক্তি বা লাইসেন্স দেওয়ার প্রাপ্ত দোকান থেকে যেগুলি কেনা যায় সেগুলিই ছিল। ফলে তার সঙ্গে মধুসূদনের সঙ্গে একটা চক্রের যোগাযোগ মিলছে বলেই তদন্তকারীরা দাবি করছেন। অর্থাৎ এর আগে যেমন কলকাতার বিভিন্ন অস্ত্রের কারবারি, অর্থাৎ অস্ত্রের যারা ডিলার, তাদের যোগাযোগ পাওয়া গেছিল, যাদের মাধ্যমে এই কার্তুজ এবং অস্ত্র চলে এসেছিল বাজারে, খোলা বাজারে চলে এসেছিল, এই চক্রেও কিন্তু একই আশঙ্কা করা যাচ্ছে। এবং একই সঙ্গে তদন্তকারীরা বলছেন যে মহিলাদেরকে ব্যবহার করতো, যারা মূলত বাড়ির পরিচারিকায় কাজ করতেন, সেই পরিচয় দিয়ে, রান্নার লোকের পরিচয় দিয়ে মহিলাদের মাধ্যমে সে অস্ত্রের ডেলিভারি করতো, এমনকি সে নিজেও অস্ত্রের ডেলিভারি করতো। অস্ত্রের জাল ছড়াতে, মানে নেটওয়ার্ক ছড়াতে কোনো পথ তিনি বাকি রাখেননি এই কীর্তিমান মধুসূদন মুখোপাধ্যায়। অভিজাত আবাসনে ফ্ল্যাট, তার ভেতরে কি কি চলতো এখন এক এক করে বেরিয়ে আসছে। কাল কিছু জেনেছিলাম, আপনাদের জানিয়েছিলাম, আজ নতুন করে যা জেনেছি আমরা আপনাদের জানাচ্ছি। কি জানা গেছে যে প্রাচীন মুদ্রা, অ্যান্টিক কয়েন, সেই অ্যান্টিক কয়েন বিক্রির আড়ালে চলতো বেআইনি অস্ত্রের কারবার। গতকালই মধুসূদনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ অ্যান্টিক কয়েন। অস্ত্রের সঙ্গেই পাওয়া গেছে অনেক গয়নাগাটিও। এর থেকেই প্রশ্ন উঠছে, শুধুই কি অস্ত্র কারবার ছিল মধুসূদন মুখোপাধ্যায়ের, নাকি আড়ালে এর নেপথ্যে আরও বড় কিছুর সঙ্গে তিনি জড়িত? আরও বড় কোনো রহস্যের পর্দাফাশ হওয়া এখনো কি বাকি? হতেই পারে। মধুসূদন এত অস্ত্র রেখেছিলে কেন? কোথা দিয়ে নিয়ে এসেছিলে? কোথা দিয়ে নিয়ে এসেছিলে এত অস্ত্র? না, মধুসূদন স্পিকটি নট, ক্যামেরার সামনে অন্তত কিছু বলেননি। গোয়েন্দারা অবশ্য তার পেট থেকেই এখন কথা বের করতে ব্যস্ত। যে কাণ্ড বাঁধিয়েছেন তারপর একটা নয়, হাজারো প্রশ্ন ঘুরছে, যার জবাব রয়েছে এই মধুসূদনের কাছেই। এই অস্ত্র ভান্ডার সোজাসুজি আসছিল মুঙ্গের থেকে। যে পরিমাণ অস্ত্র এখানে পাওয়া গেছে, সেই পরিমাণ অস্ত্র যে আরও কোথায় ছড়িয়ে আছে বা মধুসূদনের এই লাইনটা কি, র্যাকেটটা কি, সেটাই পুলিশ জানার চেষ্টা করছে। পুলিশ সূত্রে খবর, জেরায় ইতিমধ্যেই মধুসূদন সুদে টাকা খাটানোর ব্যবসা ছিল বলে স্বীকার করেছেন। সুদের ব্যবসার লাভের টাকা দিয়েই অস্ত্র কারবারে তিনি নামেন। সতর্কতা পদে পদে, তাই কোথাও পাকাপাকি ভাবে থাকতেনও না। বেআইনি কারবার জানাজানি হওয়ার ভয়ে ঠিকানা বদলেছেন বারবার। খুব বেশি হলে 4 থেকে 5 বছর, তার বেশি কোথাও থাকতেন না। সোদপুর পানিহাটি ঘুরে এসেছিলেন এই খর্দায়, এবং সেখানে গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটটি বেছে নেওয়ার পিছনেও বেশ কিছু কারণ ছিল যা এখন সামনে আসছে। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু একটা মাত্র ফ্ল্যাট রয়েছে, তার পাশাপাশি কোনো ফ্ল্যাট নেই, এদিকে রয়েছে লিফট। এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে বা কাজে ব্যবহার করেছে বলে এখানকার আবাসিকরা মনে করছেন। সোজা কথায়, আশেপাশে আর ফ্ল্যাট না থাকায় কারবারের পথ প্রশস্ত হয়েছিল। এই সুযোগ মধুসূদন ছাড়েননি, নিজের পরিচয়ও দিতেন বুঝে সুঝে। অভিযোগ, এক একজনকে তিনি এক এক রকম কথা বলেছেন। শুনেছিলাম না উনি পুলিশে কাজ করতেন। পুলিশে কাজ করতেন? হ্যাঁ, আগে শুনেছিলাম। উনি কি বলেছেন? হ্যাঁ, উনিই বলেছেন যে আগে লালবাজার পুলিশে কোনো এক ইয়েতে ছিলেন। এইটি কথা আবার আমাকে বলেননি। কোনো সময় বলতো আমি পুলিশের ইউনিফর্ম সাপ্লাই করি, কোনো সময় আমি সুদের কারবার করি, যেরকম বলতো। কোনো সময় একটা উকিলের সহযোগী। একই অঙ্গে কত রূপ, ভাবা যায় না। পুলিশ সূত্রে খবর, জেরায় মধুসূদন নাকি জানিয়েছেন তার আর এই ব্যবসা চালাতে ভালো লাগছিল না। পরের বছরই অস্ত্র ব্যবসা বন্ধ করে দেবেন বলেও তিনি ভেবেছিলেন, কিন্তু তার আগেই পর্দা ফাঁস হয়ে গেল। তবে এখনো আরো অনেক কিছুই সামনে আসা বাকি, তদন্তকারীরা নিশ্চিত। এখন চলছে সেই সমস্ত সূত্রের খোঁজ। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।